বাংলাদেশের হস্তশিল্প মানে কি শুধু সুন্দর কিছু জিনিস? একদমই না। এর পেছনে আছে এক বিশাল অর্থনৈতিক শক্তি আর আমাদের হাজার বছরের ঐতিহ্য। চলুন আজ সেই শিল্পের গভীরে যাই, যেখানে প্রতিটি সেলাইয়ের ভাঁজে লুকিয়ে আছে এক একটি গল্প, অপার সম্ভাবনা আর কিছু কঠিন চ্যালেঞ্জ। একবার দেখুন তো এই ছবিগুলো, কি অসাধারণ কারুকাজ, রঙের খেলা, চোখ ফিরানো মুশকিল, তাই না? কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও একটা বড় গল্প আছে। এই প্রত্যেকটা পণ্য আসলে আমাদের সংস্কৃতির আর হাজারো মানুষের জীবনযাত্রার একটা প্রতিচ্ছবি। কি দারুণ একটা কথা! এই একটা বাক্যই যেন পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। মানে হস্তশিল্প তো শুধু কিছু মাটির পাত্র বা নকশিকাঁথা না, এটা আমাদের পরিচয়েরই একটা অংশ, এমন একটা ঐতিহ্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা বয়ে নিয়ে চলেছি। আচ্ছা, এই ঐতিহ্যকে কারা টিকিয়ে রেখেছেন জানেন? সিংহভাগী নারী, ৫৫.৮%। দেশের অন্য কোনো শিল্পে এমন চিত্র খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন। এই একটা সংখ্যায় বলে দেয় এই শিল্পটা কিভাবে একদম নীরবে নারী ক্ষমতায়নের মতো একটা বিশাল কাজ করে যাচ্ছে। তো এই বড় বড় সংখ্যা আর ডেটার বাইরেও তো কিছু মানসিক গল্প থাকে, তাই না? চলুন এবার তেমনই একটা গল্প শুনি, কারণ দিন শেষে এক একজন মানুষের গল্পই কিন্তু পুরো শিল্পটাকে এগিয়ে নিয়ে যায়। যেমন ধরুন সাবিনা ইয়াসমিন, মাধবীর কথা। নেত্রকোনার একটা ছোট্ট গ্রাম থেকে শুরু। পুঁজি কত ছিল জানেন? মাত্র 10,000 টাকা। প্রথমে ভেবেছিলেন শুধু নকশিকাঁথা বানাবেন, কিন্তু এখন হোগলাপাতা, কচুরিপানার মতো সাধারণ জিনিস দিয়ে বানানো তার পণ্য বিশ্বের 50টা দেশে যাচ্ছে। ভাবা যায়? তার গল্পটাই তো প্রমাণ করে দেয় ঠিকঠাক উদ্যোগ নিলে এই খাতে কি বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে। তো এটা তো গেল একজনের গল্প, কিন্তু সাবিনার মতো এমন হাজারো গল্প মিলেই তো পুরো শিল্পটা, তাই না? চলুন এবার পুরো খাতটার দিকে একবার তাকাই। দেখব এটা আসলে এক বিশাল অর্থনৈতিক শক্তি, যার অনেকটাই হয়তো আমাদের নজরেই আসে না। আচ্ছা, কি বানানো হয় এই শিল্পে? দেখুন, প্রায় অর্ধেক মানে ৪৪% প্রতিষ্ঠানই কাজ করছে বাঁশ আর বেত নিয়ে। এরপরেই আছে মাটির কাজ, নকশিকাঁথার কাজ। মানে কি দাঁড়ালো? পুরো শিল্পটাই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের নিজেদের জিনিসপত্রের ওপর, আমাদের স্থানীয় প্রাকৃতিক সম্পদের এক অসাধারণ ব্যবহার। আর এই শিল্পে কত মানুষ কাজ করেন সেই সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। প্রায় ১৯.৫ লক্ষ। আর এটা কিন্তু সারা দেশে না, মাত্র ১৭৭টা নির্দিষ্ট এলাকা বা ক্লাস্টারে এই পরিমাণ মানুষ কাজ করেন। ভাবুন একবার, তাহলে এই খাতের আসল অর্থনৈতিক গুরুত্বটা ঠিক কতটা? এবার একটু রপ্তানির দিকে তাকাই। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন ২০১৮-১৯ সালে রপ্তানি ছিল প্রায় $২০ মিলিয়ন মতো। কয়েক বছরের মধ্যেই সেটা দ্বিগুণেরও বেশি হয়ে গিয়েছিল। হ্যাঁ, গত বছর সামান্য একটা ধাক্কা লেগেছে, কমেছে কিছুটা, কিন্তু সার্বিকভাবে যে ট্রেন্ডটা সেটা কিন্তু বেশ আশাব্যঞ্জক। তো আমাদের দেশের কথা তো হলো, কিন্তু বিশ্বজুড়ে এই বাজারের আকারটা কেমন? শুনলে অবাক হবেন। ২০২২ সালের হিসাবে গ্লোবাল হ্যান্ডিক্রাফটসের মার্কেট ছিল প্রায় $৬৭৮ বিলিয়ন। কি বিশাল একটা বাজার, তাই না? ভাবুন তো, এই বাজারের একটা বড় অংশ যদি আমরা ধরতে পারতাম, তাহলে দেশের অর্থনীতিটা কোথায় গিয়ে দাঁড়াতো? কিন্তু এত যে সম্ভাবনা, এত বড় বাজার, পথটা কিন্তু একদম মসৃণ না। এই সম্ভাবনাকে সত্যি করতে হলে বেশ কিছু বড় বড় বাধা টপকাতে হবে। চলুন এবার সেই চ্যালেঞ্জগুলো কি একটু দেখে নিই। সমস্যাটা আসলে দুই দিক থেকে আসছে। কিছু সমস্যা আমাদের নিজেদের ভেতরের, যেমন কারিগরদের টাকার অভাব, নতুন ডিজাইন নিয়ে গবেষণার অভাব, সাপ্লাই চেইনটা এখনও অগোছালো। আবার বাইরের চ্যালেঞ্জও কম না। আন্তর্জাতিক বাজারে ভীষণ প্রতিযোগিতা, কাঁচামালের দাম হু হু করে বাড়ছে। এই দুই চাপের মধ্যেই কিন্তু আমাদের শিল্পটাকে এগোতে হচ্ছে। আর প্রতিযোগিতাটা যে কতটা কঠিন সেটা এই চার্টটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। দেখুন, গ্লোবাল মার্কেটের অর্ধেকেরও বেশি মানে ৫৫% একাই চীনের দখলে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়াও অনেক এগিয়ে, আর সেখানে আমরা কোথায়? মাত্র ২%। এই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে যে আমাদের সামনে রাস্তাটা কতটা লম্বা। তো চ্যালেঞ্জ আছে, এটা ঠিক, কিন্তু তার মানে তো এই না যে কোনো সমাধান নেই। অবশ্যই আছে, আর বিশেষজ্ঞরা এই বাধাগুলো পেরিয়ে সামনে এগোনোর জন্য একটা পরিষ্কার রোডম্যাপও দিয়েছেন। তাহলে করতে হবে এটা কি? বিশেষজ্ঞরা মূলত 4টা দিকের কথা বলছেন। ১ নম্বর, সাপ্লাই চেইনটাকে গোছাতে হবে। ২, নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে হবে, তার জন্য দরকার রিসার্চ সেন্টার। ৩, কারিগরদের হাতে যেন সহজে কম সুদে ঋণ পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে। আর সবশেষে সবচেয়ে জরুরি, বিশ্বজুড়ে মেড ইন বাংলাদেশ হস্তশিল্পের একটা জোরালো ব্র্যান্ডিং করতে হবে। তো আমরা আমাদের দেশের কথা বললাম, চ্যালেঞ্জ আর সমাধানের কথা বললাম, কিন্তু বাংলাদেশের এই কারিগরদের গল্পটা কিন্তু শুধু আমাদের একার গল্প না, এর একটা গ্লোবাল দিকও আছে।
চলুন শেষ করার আগে সেই বিষয়টা একটু ছুঁয়ে যাই। তাহলে একদম শেষে এসে মূল কথাটা কি দাঁড়ালো? হস্তশিল্প আসলে শুধু একটা ব্যবসা না, এটা টেকসই উন্নয়নের এক অসাধারণ উদাহরণ। কেন? কারণ যখন আমরা একজন কারিগরের পাশে দাঁড়াই, তখন কিন্তু আমরা একসাথে দুটো বিশাল কাজ করি। একটা পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করি, আর দুই, আমাদের হাজার বছরের যে অমূল্য সংস্কৃতি সেটাকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাই। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। আজকের এই যুগে যখন সবকিছুই মেশিনে তৈরি হচ্ছে, শয়ে শয়ে হাজারে হাজারে, তখন মানুষের যত্ন নিয়ে মমতা দিয়ে হাতে তৈরি একটা জিনিসের আসল মূল্য ঠিক কতটুকু? ব্যাপারটা একটু ভেবে দেখার মতো, তাই না?